নমস্কার। বাবা অমরনাথ যাত্রা ভারতবর্ষের কঠিনতম ও পবিত্র যাত্রার মধ্যে একটি। এই যাত্রা করতে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদ্ধতির মধ্যে দিয়ে যেতেই হয়। এই ভিডিওতে আমি দেখাচ্ছি আমি কি করে বাবা অমরনাথের কাছে গেছি। কলকাতা স্টেশন থেকে দুপুর 11:45 জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে গেছিলাম জম্মু তাওয়াই স্টেশনে। 2 রাত ট্রেনে থাকার পর তারপরের দিন 9টার সময় গিয়ে পৌঁছেছিলাম জম্মু তাওয়াই স্টেশনে। শিয়ালদা ও হাওড়া থেকে যে ট্রেনগুলো জম্মু তাওয়াই যায় তার লিস্ট এখানে দিয়ে দিলাম। কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই যেতে সবচেয়ে বেশি সময় লাগে। নেমে পড়েছি এখন জম্মু তাওয়াই স্টেশনে। জম্মু তাওয়াই স্টেশনের পাশেই ছিল RFID কার্ড করার জায়গা, যাকে বলে যাত্রা কার্ড। স্টেশনের গায়ে লাগাওয়াই RFID কার্ড বানিয়ে নিলাম। RFID কার্ড বানাতে লাগে মেডিকেল সার্টিফিকেট, যাত্রার পারমিট ও আধার কার্ড। জম্মু তাওয়াই স্টেশন থেকে হেঁটে বেরিয়ে এলেই ছিল নতুন সিম নেওয়ার জায়গা ও ATM কার্ড। পাশেই ছিল টোটো ধরে চলে গেছিলাম ভগবতীনগর। ভাড়া লেগেছিল 15 টাকা। থেকে নেমে টাকাতেই দেখিয়েছিলাম যাত্রী নিবাসের লাইন। এখানে লাইনের ব্যাগ চেক হচ্ছিল আর সব জিনিসপত্র নিয়ে ঢুকে পড়েছিলাম যাত্রী নিবাসে ঢুকেই দেখি প্রচণ্ড লাইন। এখানে হেঁটে এই যাত্রী নিবাসের গেটের কাছে চলে এলাম। যাত্রী নিবাসের গেটে RFID কার্ড দেখিয়ে ঢুকে পড়েছিলাম। ঢুকেই লাইন দিয়েছিলাম যাত্রী নিবাসের থাকার জায়গা নেওয়ার জন্য। এখানে থাকার জায়গা বলতে একটা হলঘর, এর মধ্যে সব মানুষ থাকতো। অনেক হলঘর ছিল, সেই হলঘরের মধ্যে সবাই থাকার একটা টোকেন কেটে ঘরের মধ্যে থাকতো। আর বাইরে যারা ছিল তারা অনেক দেরি করে পৌঁছেছিল, ফলে টোকেন পাইনি। ওখানে খেয়ে নিয়ে কেটে ফেলেছিলাম বাসের টিকিটের, যেহেতু আমি বালটার থেকে গেছিলাম তো বাসের টিকিটের ভাড়া পড়েছিল 700 টাকা মতন। এছাড়াও AC বা ডুয়েলাক্স AC নিতে গেলে 1000 বা 1500 টাকা ভাড়া ছিল। খেতে বেরিয়ে পড়েছিলাম সিম নিতে এবং বাইরেটা একটু ঘুরে দেখার জন্য। যাত্রী নিবাসের মধ্যেই বাসের টিকিট ও সিম পাওয়া যায়। আশপাশে ছিল এরকম গরুর গোশালা এবং মিলিটারিদের এখানে অনেক বড় বড় ক্যাম্প ছিল। সাথে মেডিকেল ট্রিটমেন্টের জায়গা, ফায়ার স্টেশন ও অনেক বড় বড় বাগান দেখা যাচ্ছিল। আর রাজ্যপাল আসার জন্য এখানে বড় করে অনুষ্ঠান করারও ব্যবস্থা হচ্ছিল। কলকাতা থেকে জম্মু তাওয়াই আসতে আমার ট্রেনের ভাড়া পড়েছিল 815 টাকা প্লাস GST চার্জ। আর এখানে আশেপাশে ঘুরে দেখতে এবং খেতে 100 টাকা মতো খরচা পড়লো। আর টোটো ভাড়া পড়েছিল 15 টাকা। চারিদিকে আশপাশটা ভালো মতো ঘুরে নিয়ে পৌঁছে গেছিলাম এবার ভগবতীনগরের দিকে। ভগবতীনগর থেকে বেরোতে এবং ঢুকতে গেলে সবসময় RFID কার্ডটা সাথে নিয়ে বেরোতে হয়, কারণ ঢোকার টাইমেও RFID কার্ড চেক হচ্ছে। এবং যেহেতু যারা নতুন করে ভগবতীনগরে ঢুকছে এবং যারা ওখানে জিনিসপত্র রেখে বাইরে ঘুরতে বেরিয়েছে তাদের দুজনেরই লাইন পড়ছে, তাই ভগবতীনগরে ঢুকতে বেশ দেরি হচ্ছিল। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছিলো, তো সন্ধ্যের টাইমে 50 টাকার নর্মাল ম্যাগি খেয়ে ঢুকে গেছিলাম ভগবতীনগরে। তো ভগবতীনগরে সন্ধে হচ্ছিল প্রায় 8টার দিকে। তো এই টাইম পেয়েছিলাম বাইরেটা ঘুরে দেখার। ভগবতীনগরের গেটটা রাতে সুন্দর করে এইভাবে সাজিয়েছিল। ঢুকে একটু রেস্ট নিয়েছিলাম। ভগবতীনগরে ফ্রেশ হওয়া ও স্নান করার জন্য খুব ভালো মতো বাথরুম আছে। তো রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম একটু বাইরেটা ঘুরে দেখতে। তো বাইরেটায় অনুষ্ঠান হচ্ছিল, তাই জন্য বাইরেটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল।
ভগবতী নগরের বাইরে লেগেছিল ভান্ডারা। যারা ভেতরে খাওয়ার সুযোগ পায়নি তারা বাইরে গিয়ে খাচ্ছিল। ভান্ডারাটা সন্ধ্যের পর লেগেছিল, আমরা খেয়েছিলাম এই ভগবতী নগরের ভেতরে। ভগবতী নগরের ভেতরেও বিনামূল্যে খাবার পাওয়া যাচ্ছিল এবং আশপাশটা রাতে অনেকক্ষণ সুযোগ পেয়েছিলাম ঘুরে দেখার, এবং এখানে জল ভরারও সুযোগ ছিল, মিলিটারি প্রোটেকশনও এখানে খুব ভালো, কোনো রকম অসুবিধা ছাড়াই ভগবতী নগরে রাতটা কাটিয়েছিলাম। দিকে ঘুমিয়ে পড়েছিলাম এবং আমাদের বাস ছাড়ার কথা ছিল 3টের সময়, তো 2টোর সময় নগর থেকে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মাইক নিয়ে সবাইকে জাগিয়ে দেয় যাতে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসের উদ্দেশ্যে রওনা হই। ভোর ভোর উঠে স্নান করে বেরিয়ে গেছিলাম বাসে ধরার জন্য। তো বাস ছেড়েছিল প্রায় 5টার দিকে, কারণ আমাদের 3টের সময় বাস ছাড়ার কথা বললেও 1 ঘন্টা ওখানে অনুষ্ঠান হয় এবং আরও 1 ঘন্টা আমরা আটকে ছিলাম বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য বাস একটু একটু করে ধীরে ধীরে এগোচ্ছিলো এবং প্রচণ্ড জ্যাম হয়ে গেছিলো। ওই জন্য ভগবতী নগরের গেট ছাড়তে ছাড়তে হয়ে গেছিলো প্রায় 5টা। ধীরে ধীরে ভগবতী নগরের গেট থেকে বাস এগিয়ে যাচ্ছিল বালটালের দিকে। বাসে বালটালের রুটটা খুবই অপূর্ব দেখাচ্ছিল, যেরকম জম্মু কাশ্মীরের সাইট সিন দেখতে অনেকেই গাড়ি ভাড়া করে। তো এখানে সরকারি বাসে খুবই কম পয়সায় জম্মু কাশ্মীরের সুন্দর ও মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গেলাম বালটালের দিকে। তখনও পাহাড়ের কোলে হালকা সূর্যরশ্মির ছটা দেখা যাচ্ছিল এখানে। তখন সূর্য উদয়ের টাইম, তাই পাহাড়ের কোল দিয়ে সুন্দর সূর্যোদয় খুবই মনোরম লাগছিল। বাবা অমরনাথ যাত্রার এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে তোমাদের ব্যাখ্যা করে দিই যে কী করে আমরা অমরনাথ যাত্রা করার পারমিট পেলাম এবং কী করে মেডিকেল সার্টিফিকেটের ব্যবস্থা করলাম এবং কী করে ব্যাংক থেকেও পারমিট বার করলাম অমরনাথ যাত্রা করার। অমরনাথ যাত্রা করা যায় 2টো রাস্তা দিয়ে, একটা বালটাল থেকে আর একটা পেহেলগাঁও থেকে। তো আমি বালটাল থেকে গেছিলাম এবং কেন বালটাল থেকে গেছিলাম তার সব কিছুই এখানে ব্যাখ্যা করছি। 2025-এ আমরা অমরনাথ যাত্রা করেছিলাম। তো 3 জুলাই মানে প্রথম দিনই আমরা অমরনাথ যাত্রার পারমিট পেয়েছিলাম। পেহেলগামের রাস্তা বরফে ঢাকা, খুব সুন্দর, আর বালটালের রাস্তা খারাপ, তাই বালটাল থেকে যাওয়ায় সবাই বিপক্ষে থাকে। কিন্তু গিয়ে বুঝতে পারলাম যে বালটালের রাস্তা খাড়াই হলেও যথেষ্ট স্মুথ এবং যাওয়ার উপযুক্ত করে দিয়েছিল গভর্নমেন্ট থেকে। তাছাড়াও ইন্ডিয়ান আর্মি তো ছিলই আমাদের সাহায্যের জন্য। বালটাল দিয়ে যাবার মনস্থির করি, কারণ আমাদের প্রধান উদ্দেশ্য ছিল বাবাকে আগে দর্শন করা। যেহেতু পাহাড় কেটে রাস্তা তৈরি করার জন্য পাহাড়ে বরফ গলন ধীরে ধীরে বাড়ছে, সেহেতু বাবার বিলীন হয়ে যাবার সম্ভাবনা বা বাবাকে পরিপূর্ণভাবে না দেখতে পাওয়ার সম্ভাবনাও ক্রমশ বাড়ছে। 2024-এ যারা গেছিলেন বাবার দর্শনের জন্য তাদের কাছে খবর পেয়েছিলেন যে বাবা দ্রুত বিলীন হয়ে গেছেন, দর্শন পাওয়া যায়নি। তাই আমরা প্রথম থেকেই মনস্থির করেছিলাম যে বাবাকে প্রথম দিনই দেখব। 2025-এ বেশি দিন বাবা ছিলেন না। 2025-এ 10 দিনের মাথায় বাবা বিলীন হয়ে গেছিলেন। মাঝে 3-4 দিন বালটালের রাস্তায় বৃষ্টিপাত হওয়ায় রাস্তা বন্ধ ছিল। বৃষ্টির পর যখন বালটালের রাস্তা খুলেছিল তখন যারা দেখতে গেছিলেন তারা দেখা পাননি। তাই জন্য 2026-এও উচিত চেষ্টা করা যে প্রথমের দিকেই বাবার দর্শন করার। এখন বলছি যে কিভাবে বাবার প্রথম দিনে যাওয়ার পারমিট পেয়েছিলাম। আমাদের বাড়ি যেহেতু কলকাতায়, তাই জম্মু কাশ্মীর ব্যাংকে পারমিট পাওয়ার চেষ্টা করেছিলাম। তো কলকাতায় জম্মু কাশ্মীর ব্যাংক 2টো, একটা ডালহৌসির কাছে আর একটা মল্লিক বাজারের কাছে। আমরা শিয়ালদা নেমে ডালহৌসিতে 16ই এপ্রিল 2025-এ 150 টাকা দিয়ে জম্মু কাশ্মীর ব্যাংক থেকে বাবা অমরনাথ যাত্রা করার পারমিট করাই। পারমিট করানোর জন্য প্রয়োজন ছিল আধার কার্ড ও মেডিকেল সার্টিফিকেট।
তো আমি মেডিকেল সার্টিফিকেট বানিয়েছিলাম বর্ধমানের একটা হসপিটাল থেকে। 2026-এ যে অমরনাথ যাত্রার লিস্ট, তার জন্য যে কোন কোন হসপিটালগুলো এলিজেবল মেডিকেল সার্টিফিকেট দেওয়ার জন্য, সেগুলো এখনও প্রকাশ করেনি। সেই লিস্টটা দিলে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো 2026-এ কোন কোন হসপিটাল পারমিট পেয়েছে। তো 2025-এ এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম যে কখন মেডিকেল সার্টিফিকেট দেবে, এবং মেডিকেল সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে যদি ব্যাংক থেকে পারমিট করার ডেট চলে আসে, তাহলে কিভাবে মেডিকেল সার্টিফিকেট জোগাড় করব। তাই জন্য আমি আমার বাড়ির কাছে সাগর দত্ত হসপিটাল ও বর্ধমান হসপিটাল দুটো থেকেই মেডিকেল সার্টিফিকেট বানিয়েছিলাম। সবাই বলে বাবা না ডাকলে বাবার কাছে যাওয়া যায় না, সেই জন্যই এই সব পদ্ধতিগুলো সঠিকভাবে না সম্পূর্ণ করলে বাবার কাছে যাওয়া একটু সমস্যার সৃষ্টি হয়। যখন বালটালের রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, তখন এখানে প্রতিবাদ হচ্ছিল পেহেলগামের ঘটনার জন্য। 2026-এ যে পেহেলগামের ঘটনা হয়েছিল, তাই জন্য এখানে প্রতিবাদ হচ্ছিল, আর আমাদের বিএসএফরা এখান থেকে প্রোটেক্ট করে নিয়ে গেছিলো। মেডিকেল সার্টিফিকেট দুটো হসপিটালেই জমা দিয়েছিলাম, কিন্তু যেহেতু সাগর দত্ত হসপিটালের সুপার তখন ছিলেন না, তাই জন্য পারমিটের সময় সাগর দত্ত হসপিটালের থেকে এই কাগজ হাতে পাইনি। এই জন্য বাধ্য হয়ে বর্ধমান হসপিটালতে সার্টিফিকেটটাই জমা দিয়েছিলাম। 15ই এপ্রিল 2025, মানে ব্যাংকে পারমিট করার আগের দিন দুপুরে গিয়ে ওই ব্যাংকে পারমিটের জন্য লাইন দিয়েছিলাম আমি আর আমার বাবা টানা একদিন ওই ব্যাংকের সামনে ছিল। বাবা ওই পরের দিন মানে 16 তারিখ দুপুরে 11টা থেকে পারমিট দেওয়া স্টার্ট হয়। অনেকেই বাবার আগে গিয়ে মানে 15 তারিখ সকালে গিয়ে লাইন দিয়েছিল। তো যেহেতু ডালহৌসির সামনে যে জম্মু কাশ্মীর ব্যাংক আছে, তাতে প্রায় 100 জনকে যাওয়ার পারমিশন দেয়, বালটাল আর পাহেলগাম মিলিয়ে 100 জনকে। আর মল্লিক বাজারের কাছে যে জম্মু কাশ্মীর ব্যাংক আছে, সেখানে 50 থেকে 60 জনকে সুযোগ দেয় অমরনাথ যাওয়ার, বালটাল ও পেহেলগাম মিলিয়ে। তাই জন্য আমরা ডালহৌসির কাছে গিয়েই লাইন দিয়েছিলাম। আর যে সংখ্যাটা 100 জন বা 50 থেকে 60 জন একদিনে, অনেকটা মনে হচ্ছে। ওখানে গিয়ে এতটাই ভিড় ছিল যে সেই সংখ্যাটাও অনেক কম পড়ে গেছিলো। আমাদের এত আগে লাইন দিলেও 16 তারিখ বিকেল 4টের দিকে আমরা যাওয়ার পারমিশন পেয়েছিলাম 3 জুলাই প্রথম দিনের জন্য। অনেকেই আগে অনলাইনে 3 জুলাই বালটাল থেকে যাওয়ার বা 3 জুলাই পেহেলগাম থেকে যাওয়ার সুযোগ পেয়েছিল, তারা অনলাইনে করিয়েছিল পারমিশন। আমরাও চেষ্টা করেছিলাম, কিন্তু অনলাইনে অমরনাথ সাইন বোর্ডের ওয়েবসাইট হ্যাং করে দেওয়ায় পারমিশন পাইনি। অনেকে লাইনে দাঁড়িয়ে 4 জুলাই মানে সেকেন্ড দিন যাওয়ার জন্য চুজ করেছিল। প্রথম দিন রাস্তায় অনেক বরফ পড়ে থাকে এবং সেকেন্ড দিন রাস্তা পরিষ্কার হয়ে যাবে, এই জন্য অনেকেই সেকেন্ড দিন চুজ করেছিল। কিন্তু রাস্তায় বরফ ছিল না, কিছু ঝর্ণার জল ছিল। আর প্রথম দিন যাওয়ার সময় রাস্তায় ঘোড়া খচ্চরের যে পটি রাস্তায় ছিল না, ফলে গন্ধ হওয়া বা রাস্তার পিচ্ছিল হওয়ার সম্ভাবনা প্রায় না থাকার মতনই ছিল। আর এই সুন্দর বাস যাত্রার মাঝে আমাদের 3 থেকে 4 বার দাঁড় করিয়েছিল লঙ্গরের কাছে। কেউ কেউ লঙ্গরে ভালো মতন খেয়েছে, কেউ কেউ বাস ছেড়ে দেওয়ার ভয়ে অনেক আগে থেকেই বাসে উঠেছিল। লঙ্গরে দাঁড়িয়ে অনেকেই ভালো করে খেতে পারেনি। লঙ্গরে বায়ো টয়লেট ছিল মাঝে মাঝে, কিন্তু সব জায়গায় লঙ্গরে বায়ো টয়লেট ছিল না। অমরনাথ যাওয়ার রাস্তায় হাঁটা পথে বায়ো টয়লেট ছিল, সেখানে কোনো রকম অসুবিধা ছিল না। বাস প্রথম লঙ্গরে দাঁড়াতে অনেকটা দেরি করেছিল। যখন আমাদের 5টার সময় বাস ছাড়ে এবং প্রথম লঙ্গরে প্রায় 8:30-9টার দিকে দাঁড়িয়েছিল, কিন্তু তারপর মাঝে মধ্যেই লঙ্গরে দাঁড়িয়েছিল।
ঢুকে পড়ছি এখন সোনমার্গ টানেলের ভেতর। সোনমার্গ টানেলের ভেতর পুরো অন্ধকার ছিল, ওটাকে কাটিয়ে এখন সোনমার্গের পুরো অপূর্ব দৃশ্যগুলো দেখতে পাচ্ছি।
একটা রাস্তা পেরিয়ে শেষে চলে গেছিলাম বালটালের কাছে। এই বালটালের কাছেই তাঁবু খাটিয়ে মানুষ বসবাস করছে তার জীবনযাত্রার জন্য। এই টাইমেই মেনলি তাদের পশুদের নিয়ে এখানে এসে মানুষ জীবনযাত্রা করে। বাস আমাদের এই একটু দূরেই নামিয়ে দিয়েছিল এবং সব বাসগুলো এই মাঠে জমা হয়েছিল। অমরনাথ যাত্রার সাইনবোর্ড এখানে লাগানো ছিল। এখানে সব ব্যাগ চেক হচ্ছিল। সব ব্যাগ চেক করে নেওয়ার পর আমরা হাঁটা দিয়েছিলাম ডোমেল গেটের উদ্দেশ্যে, যেহেতু এখানেই তাঁবু খাটিয়ে অনেকে থেকে যাচ্ছিল। আর আমরা চেয়েছিলাম যে একেবারে সকাল সকাল যেহেতু বেরিয়ে যাওয়ার,
তাই জন্য আমরা হাঁটা দিয়েছিলাম ডোমেল গেটের কাছে, বা যেখানে নামিয়ে দিয়েছিল সেখান থেকে ডোমেল গেটের কাছে এরকম স্মুথ রাস্তা ছিল, কিন্তু রাস্তা খাড়াই হয়েছিল। যেহেতু আমরা সকাল সকাল বেরোবো তাই জন্য আমরা পুরো ডোমেল গেটের কাছে গিয়েছিলাম। এখানে এই দূরে দেখা যাচ্ছে ডোমেল গেট। এই ডোমেল গেটের কাছে আমরা তাঁবু খুঁজেছিলাম থাকার জন্য। আমরা 5 জন 3,500 টাকায় তাঁবু বুক করেছিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, পরের পার্টে বাকি ডিটেলসগুলো দেব। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।